গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫, চাঁদাবাজি নয় মারধরের ভিডিও ধারণ করায় খুন বলছে পুলিশ। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে অভিযোগ, বিএনপি নেতাদের সহিংসতা মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। শিগগিরই জুলাই সনদে চূড়ান্ত ঘোষণা, জানালেন আলী রিয়াজ। বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে আগামী সপ্তাহে আবারও আলোচনা। এবং রাজনৈতিক অস্থিরতা আর বিপর্যস্ত অর্থনীতির ধকলে অন্তর্বর্তী সরকারের বছর পার, সবকিছু ছাপিয়ে আছে সফলতাও। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। গাজীপুরে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সকালে নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নগরীর বাসন থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি নয়, একজনকে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। সাংবাদিক তুহিনকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। যারা মারতে গেছে, যেই লোকটা ধাওয়ানো চলে গেছে, ধরতে পারে নাই, ও ভিডিও করার কারণে পিছন থেকে দৌড়ায় পিছে পিছে ভিডিও করতে গেছে। এটার কারণেই তার ইস্যু। ভিডিও কেন করলো এই বিষয় নিয়েই সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কুপাইয়া দেশটা কি সন্ত্রাস কি মুক্ত করবো না? ওরা মনে করেন এই যার এই চেয়ারে এইভাবে দইরা প্রকাশ্যভাবে এইভাবে কুপাইয়া মনে করেন মাইরা ফেলা, তাহলে দেশও কি মানুষ কি নাই? বর্তমানে যে সিচুয়েশন, এটা মারাত্মক ঝুঁকিতে আমরা যারা সংবাদকর্মী তারা প্রতি মুহূর্ত আশঙ্কার মধ্যে থাকি যে আমাদের জানটাও কখন চলে যাবে। শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরীর বাসন থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির ওপর হামলা করে। পেছন থেকে ওই ঘটনার ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। ধারণা করা হচ্ছে ভিডিও করার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। একটা বিষয়ের ছবি তুলতেছিলেন, ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। মামলাটি যেহেতু তদন্তাধীন আছে এবং এখনও যেহেতু আমরা আসামি একজনও গ্রেপ্তার করতে পারি নাই, সুতরাং আসামি গ্রেপ্তার করার পরেই আসলে জানা যাবে যে কি ঘটনা, কি কারণে হয়েছে। বাদ জুমা নগরীর চান্দনা ঈদগাহে আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তার মরদেহ নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই সাংবাদিক সমাজ আজ কোন সরকারের আমলে নিরাপদ নয় এবং নিরাপদ ছিল না। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। জুয়েল, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গেছে, তাদের কাউকে কি শনাক্ত করা গেছে? কি বলছে এখন পুলিশ? যে তাসনুমা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে আসলে কিছু দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তো আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটিতে কিন্তু গতকাল রাতে এই তুহিন সাংবাদিককে আসলে কিছু দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে আসলে হত্যা করে। তো এই ব্যাপারে আসলে গতকাল তার বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করে বাসন থানায়। এরপর আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কিন্তু ৫ জনকে আটক করেছে। তবে তারা
তবে তারা বলছে তদন্তের স্বার্থে কিন্তু তারা আসলে কাকে কাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে এ ব্যাপারে কিন্তু আসলে তারা আমাদেরকে এখনো স্পষ্ট করে কিছু বলেনি। তো এই হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত আসামিদের গ্রেপ্তার করার জন্য এনসিপি এবং গণ অধিকার পরিষদ কিন্তু এখানে অবস্থান ধর্মঘট পালন করেছে। তারা আসলে প্রশাসনের প্রতি আলটিমেটাম দিয়েছে যে আগামী 24 ঘন্টার ভেতরে যদি তারা মূল আসামিদের গ্রেপ্তার করা না হয় তারা কিন্তু আসলে তার এই অবস্থান ধর্মঘট কিন্তু তারা আসলে বৃদ্ধি করবে। তো এখানে এনসিপি কেন্দ্রীয় একজন নেতা এসেছে মুহিম নামে, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে জানিয়েছে এই 24 ঘন্টার ভিতরে যদি মূল আসামিদের আসলে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা প্রশাসনকে চুরি এবং শাড়ি উপহার দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই যে বর্তমানে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু গাজীপুরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তো তবে এখানে এই গাজীপুর সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিন্তু সভা সমাবেশ করে হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত কোনো দলের নেতারা। আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা। সকল রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার। অন্যদিকে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও 2-1টি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি চালু আছে। জনগণে ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। নির্বাচনের আগে দেশে নানা সহিংসতার চেষ্টা করবে পতিত আওয়ামী লীগ, এমন শঙ্কা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা রয়েছে জানিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন হাফিজউদ্দিন আহমেদ। আশা করব তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতা ভাজন হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করবেন। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে বলেও জানান তিনি। সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে আলী রিয়াজ আরও বলেন, জাতীয় সনদের ওপর ভিত্তি করে নির্বাচন হবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রেজা খানের রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। গণ অভ্যুত্থানের 2024-এর
উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এখন শুরু হবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত্যের রাজনৈতিক দলিল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। এজন্যে আগামী সপ্তাহ থেকে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এখন এটা বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কিভাবে বলে আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারব। বাস্তবায়নের দায়িত্ব ঐক্যমত্য কমিশনের নয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্বের আলোচনায় ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য অর্জিত হয়েছে। দ্বিতীয় পর্বের আলোচনায় ২০টি সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়, সেখানে ১১টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। নোট অফ ডিসেন্টের যেমন গুরুত্ব আছে, পাশাপাশি এটাও আমাদের উল্লেখ করার দরকার যে যখন সংখ্যাগরিষ্ঠ দল, শুধু সংখ্যাগরিষ্ঠ দল না, এক ব্যাপক সংখ্যক দল যখন ঐক্যমত্যে পৌঁছায় তার যে গুরুত্ব, সে গুরুত্ব আমাদের বিবেচনা করতে হবে। জাতীয় সনদের উপর ভিত্তি করে নির্বাচন হবে কিনা তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলেও জানান তিনি। কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়তে পারে বলেও জানান আলী রিয়াজ। সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে এই কমিশনের মেয়াদ বাড়ানো প্রয়োজন, আশা করি সরকার সেটা বিবেচনা করে দেখবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ১ বছর আজ রাজনৈতিক অস্থিরতা, বিপর্যস্ত অর্থনীতি সহ নানামুখী চাপ নিয়েই অভিভাবকহীন রাষ্ট্রের হাল ধরেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিন্তু বছর শেষে অর্জন কি, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ১ বছরে নানা আন্দোলন আর মব জাস্টিসের চাপে বেশ ধকল পোহাতে হয়েছে ইউনূস সরকারকে। তবে এত বাধা সত্ত্বেও সরকারের রয়েছে অনেক সফলতা। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে মনিউর ইসলামের বিশেষ প্রতিবেদন। দেশ যখন অশান্ত, গণমানুষের চাপে সরকার প্রধান যখন দেশ ছাড়া, তখনই পররাষ্ট্রের হাল ধরেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটি সেই দিন যেদিনে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি আর বৈষম্য নামক বিশ্ববাষ্পের নীল ছবল, হাজার হাজার কোটি টাকা লোপাট, ব্যাংকের ভল্ট খালি, উধাও বাক স্বাধীনতার লাগামহীন পণ্যমূল্য, ঠিক তখনই রাষ্ট্রের দায়িত্ব নেন অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়েই আন্দোলন সহ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় ইউনূস সরকার। তারপরও ঠান্ডা মাথায় এসব দুর্বৃত্তায়ন মোকাবেলা করেছে সরকার। এজন্য কখনো কঠোর হতে হয়েছে, কখনো আবার নমনীয়। এত সব কিছুর পরও দেশ গঠনে জুলাই ঘোষণাপত্র সরকারের বড় সাফল্য। অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী অকার্যকর এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। নতুন আরেকটি অপসংস্কৃতি মব ভায়োলেন্সের উদ্ভব হয়, যার বলির শিকার ১২১ প্রাণ। মব ভায়োলেন্স, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘরবাড়ি আক্রমণ করা, তা লুটপাট করা, এগুলো কিন্তু আমাদের এখানে হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। তবে শেষের দিকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মূল্যস্ফীতি। বিনিয়োগে স্থবিরতার কারণে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৪%। সার্বিক মূল্যস্ফীতি কিন্তু ৮.৫-এর নিচে নেমে এসেছিল, সেটা এখন আবার জুলাই মাসে সেটা ৮.৫-এর উপরে চলে গেছে। তবে কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি আছে, যেমন বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের স্থিরতা, ব্যাংকিং ও পোশাক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এনবিআর পুনর্গঠন। তবে আর্থিক খাত ধ্বংসে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয় হতাশা প্রকাশ করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মানুষের যেটা বিপুল আকাঙ্ক্ষা ছিল এই সরকারের কাছে যে অন্তত এই দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা করা, সেইটার আসলে কোন দিকে যাবে? একটা শুধুমাত্র যে জুলাই ঘোষণাপত্র, সেটা দিয়ে কিন্তু তেমন কিছু হয় না। কূটনীতিতে মোটামুটি সফল ইউনূস সরকার। বিশেষ করে নতজানো পররাষ্ট্র থেকে সরে নিজের জাত চিনিয়েছেন ডক্টর ইউনূস। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের চেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। চীনের সাথে বাণিজ্য সম্পর্ক খারাপ হওয়ার ফলে কিছু কিছু ইনভেস্টমেন্ট চীন থেকে সরে আসতেছে, কিন্তু তারা বাংলাদেশে না এসে তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া,
ফিলিপাইন্স, কম্বোডিয়া এগুলো দেশে যাচ্ছে। 1 বছরে অন্তর্বর্তী সরকারের পথ চলায় নতুন বাংলাদেশের স্বপ্নটি এখনো আশার আলো দেখাতে পারেনি। স্বপ্নটি বাস্তবায়নে স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করাও জরুরি বলে মত দিয়েছেন তিনি। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সেটা কিন্তু একটা পজিটিভ এবং সব রাজনৈতিক দলই এটাকে পজিটিভ ভাবে গ্রহণ করেছে। ইশফাক ইলাহী এখনো আশাবাদী, রাজনৈতিক ঐক্যমত্য, আইনের শাসন এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত করার মধ্য দিয়েই তৈরি হতে পারে নতুন বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ। সমাজের জন্য যে যা প্রয়োজন সেটাই আমাদের করা উচিত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইনভেস্টমেন্টটা রাজধানী ঢাকা সহ সারা দেশে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে 3 বিভাগের কোনো কোনো স্থানে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তবে সন্ধ্যা নাগাদ বৃষ্টি কিছুটা কমতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আভাস দেন এই আবহাওয়াবিদ। আগস্ট মাসেও গড় বৃষ্টিপাত হওয়ার কথা 420.4 মিলিমিটার এবং আমরা আশা করছি যে এবার আগস্ট মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং বর্তমানে বাংলাদেশের উপর মৌসুমী মোটামুটি সক্রিয় এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে, কোথাও কোথাও কম থাকবে। বৃষ্টির অজুহাতে ফের লাগামহীন হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। ঊর্ধ্বমুখী পেঁয়াজ, মরিচ সহ সব সবজির দাম বেড়েছে। গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। আর বরাবরের মতোই চরম অস্বস্তি মাছের বাজারে। এদিকে চালের দামের পাগলা ঘোড়াও থামছে না। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে হঠাৎই বেড়ে গেছে পেঁয়াজের দাম। 15 থেকে 20 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। আগে ছিল 50 টাকা 40 টাকা, হঠাৎ করে 75 টাকা কেজি, 80 টাকা আছে। যারা তো মনে করেন মজুত করছে আর কইতেছে আরো দাম বাড়াবো, আরো দাম বাড়বো, এই জন্য আরো ব্যস্ত আছে না। গত 2-3 সপ্তাহে মৌসুমী বৃষ্টির অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। প্রতি কেজি কাঁচামরিচ 180 থেকে 200, করলা, কাঁকরোল, বরবটি সহ বেশিরভাগ সবজির দামই 80 থেকে 100 টাকা। আর বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকায়। মালামাল দূর থেকে ঢাকা আসতে গেলে টাকা চাঁদাবাজি করে, বিভিন্ন কারণে বাড়তি তো আছেই এবং দিন দিন এটা বাড়তেছে। বৃষ্টি বাদলে বন্যার কারণে সবজির দাম অনেক বাড়তি। আমার কাছে মনে করেন 2 হাত 3 হাত এরকম বোতল হয়ে আসে। সপ্তাহখানিকের ব্যবধানে দাম বেড়েছে মুরগি ও ডিমের। রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়, আর ব্রয়লারের কেজি 170 থেকে 180 টাকা। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকায়। চারিদিকে তো বৃষ্টি, যত খামারিরা আসলে মুরগি তো পালন করে শুকনা জায়গায়। আমরা যারা নিম্নমানের মানুষ, আমাদের জন্য এটা বিপদ আর কি। একালে ডিম কিনে খামো, এটা আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নানা অজুহাতে চড়া মাছের বাজার। দাম বাড়লে তো পাবলিকের সমস্যা হইবে, এত দাম বাড়লে। আগে 200-250 মধ্যেই হয়ে যেত, এখন একটু বেশি। চতুর্দিকে পানি, মাছ কম, মাছ অনেক কম। অন্যদিকে অকারণেই বেড়ে যাওয়া চালের বাজারও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। সবকিছু তো বাড়ছে, কিন্তু মানুষের আয় তো আর বাড়ে নাই। আড়তদাররা জানে, আর যারা আমদানি করে এরা জানে, আর মিলাররা জানে। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ক্রেতা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিশেষজ্ঞ জনবলের অভাবে দেশের সরকারি হাসপাতালে আধুনিক সরঞ্জাম স্থাপন করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর বনানীতে নিয়াহো চায়না বাংলাদেশ হেলথ ও মেডিকেল অ্যাডভান্সমেন্ট অনুষ্ঠান উদ্বোধন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে আধুনিক সরঞ্জাম উৎপাদনে চীনের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। পরে চীনের আধুনিক মেডিকেল সরঞ্জামের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এই সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। To fulfill the demand of high-tech medical and biomedical equipment in Bangladesh, we expect Chinese investment to establish high-tech medical and biomedical equipment manufacturing factory in Mirasarai, EPZ. Bangladesh desires to work with China even more closely to address shared challenges and unlock new opportunities for prosperities.
মালয়েশিয়ায় অবস্থানরত 1136 অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, এবছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রায় 17,900 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 1136 জন বাংলাদেশি। সাইফুদ্দিন বলেন, আটক অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে যাদের কাগজপত্রের বৈধতা শেষ হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন। শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি 25% শুল্ক আগামী 28 আগস্ট থেকে কার্যকর হবে। এমন অবস্থায় ই কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন রিটেলাররা ভারত থেকে পণ্য নেওয়া স্থগিত করেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক 5, চাঁদাবাজি নয় মারধরের ভিডিও ধারণ করায় খুন বলছেন পুলিশ। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, অভিযোগ বিএনপি নেতাদের। সহিংসতা মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা জানালেন আলী রিয়াজ। বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে আগামী সপ্তাহে আবারও আলোচনা। এবং রাজনৈতিক অস্থিরতা আর বিপর্যস্ত অর্থনীতির ধকলে অন্তর্বর্তী সরকারের বছর পার, সবকিছু ছাপিয়ে আছে সফলতাও। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।